জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। বই মুক্তির কথা বলে, বই স্বাধীনতার কথা বলে, বই বিজয়ের কথা বলে। সেই বই নিয়ে আজকে আলোচনা করব তরুণ লেখক নাফিউল হকের সাথে। নাফিউল হক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জায়ানন্দিনীকে ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানটা শুরুতে আমি আপনার ছোটবেলাটা জানতে চাই। আপনার শৈশবটা কোথায় কেটেছে, কিভাবে আপনার পড়াশোনাটা হলো, কিভাবে আপনার সাহিত্য চর্চার সাথে সম্পর্কটা, বন্ধুত্বটা শুরু হলো, সেই সম্পর্কে জানতে চাই। আমার ছোটবেলা কেটেছে একদম গ্রামে, সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। সেখানে আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি, তারপরে ক্লাস 7 থেকে রাজশাহীতে। আমার কবিতা লেখার শুরু ক্লাস 8 থেকে। আমার শিক্ষক শফিক আজিজ, তিনি কবি। আমি ক্লাস 9-এ যখন ভর্তি হলাম রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে, তখন তার প্রথম আমি কবিতার বই পড়ি, ফড়িং পাখনায় ঘুঘু সুন্দরী। তো সে বইটা পড়ার পরে সেই বইয়ের প্রথম একটি কবিতা প্রভু। তো কবিতাটা হচ্ছে এরকম: প্রভু প্রভু হে, সামনে থেকে দেয়াল সরাও, সেজদা দেব যে। এই কবিতাটি পড়ার পরে আমার মনে হলো যে আমরা পাঠ্য বইয়ে যে কবিতাগুলো পড়ি, ছন্দ অলঙ্করণ যেভাবে থাকে, সেখান থেকে কবিতাটি একেবারে ভিন্ন। সেখান থেকে আমার কবিতা পড়া শুরু, তারপরে ধীরে ধীরে এই লেখালেখিতে প্রবেশ। আচ্ছা, কবিতা নিয়ে আপনার প্রথম চর্চা? কবিতা। আচ্ছা, আপনার প্রথম কবিতাটা আপনি কখন লিখেন, মানে সেই সময়টা সবকিছু? এটা ঠিক মনে নাই, প্রথম কবিতা কোনটা লিখেছিলাম সেটাও হারিয়ে ফেলেছি। সেটা ওই ক্লাস 8-এ বোধহয় প্রথম কবিতা লেখা, প্রথম কবিতাটা লেখা। আচ্ছা, আপনার এখন সমসাময়িক যেসব লেখক রয়েছেন তাদের মধ্যে কার লেখার যে ধারা কিংবা যে নিয়ম, সে যেই স্টাইলটা ফলো করে, কোনটা কার পছন্দ, কিংবা কোন লেখকের আপনার উপন্যাস গল্প পছন্দ? আমি উপন্যাস গল্প একটু কম পড়ি, তবে এই সময় কবিতার ক্ষেত্রে ধরতে গেলে আমার কাছে মনে হয় যে কবি জুয়েল মুস্তাফিজ, যার কবিতার ভাষা কাঠামো, তার বলার যে নির্মাণ, সেটা আমাকে দারুণভাবে মুগ্ধ করে, এবং একেবারেই সেটি তার ভাষা কাঠামোয় তিনি সেই কবিতাগুলো লিখেন। তো জুয়েল মুস্তাফিজ এই সময়ের মধ্যে আমার মনে হয় যে হ্যাঁ, তিনি বড় কবি। আচ্ছা, আপনার কি এরকম মনে হয় জীবনানন্দ দাশ, কাজী নজরুল কিংবা হেলাল হাফিজ, যারা রয়েছেন আমাদের খুবই সিনিয়র সাহিত্যিক কিংবা কবি, তাদের থেকে আমাদের যারা নতুন কবি রয়েছেন, নতুন প্রজন্মের তরুণ কবি রয়েছেন, তারা কিভাবে তাদের কবিতাগুলো ছড়িয়ে দিবে সাধারণ সবার কাছে? তরুণদেরকে তো সবাই পড়ে না, সেক্ষেত্রে তরুণদের কি করণীয়, কিভাবে তারা ওই জায়গাটা দখল বলতে না, তারা কিভাবে তাদের কাজগুলো সবার কাছে পৌঁছে দিবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আধুনিক সাহিত্য নির্মাণ হয়, সেই আধুনিক সাহিত্য নির্মাণ করতে গেলে যে ব্যাপারটি প্রথমে উঠে আসে ভাঙন। ধরেন যে আপনার গ্রামের বাড়িতে, সেই গ্রামের বাড়ির বয়স হচ্ছে 150 বছর ধরলাম। এখন সেই বাড়ির দেয়াল থেকে চুন খসে পড়ছে। এখন আপনি একটা আধুনিক বাড়ি সেখানে নির্মাণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই বাড়িটা ভাঙতে হবে। অবশ্যই। ফ্রেডরিক নিৎসের যে দর্শন, সেখানে তিনি বলছেন যে মানুষকে সৃষ্টিকামী হতে গেলে তাকে প্রথমে ধ্বংসকামী হতে হবে। ধ্বংস করতে না পারলে সে নতুন কিছু সৃষ্টি করতে পারবে না। ধ্বংস করার অর্থ এই নয় যে তাকে অস্বীকার করা। জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ এদের কবিতাকে অস্বীকার করছে আমরা তা নয়, কিন্তু সেটাকে ভাঙতে হবে। তাদের যে ভাষা কাঠামো, সেই ভাষা কাঠামো যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমরা এই সময়ে দাঁড়িয়ে আধুনিক সাহিত্য নির্মাণ করতে পারবো না। এবং ভাষা সবসময় নির্মাণ হয় একটা স্থানের উপর দাঁড়িয়ে, এবং জীবনানন্দ দাশ কিন্তু 100 বছর আগে লিখেছেন, তার কবিতা কিন্তু এখনো আধুনিক, তাই না? সো সেই জায়গাটা আমরা কিভাবে কাজ করব, আমাদের তরুণরা কিভাবে কাজ করবে? আসলে কবিতা তো আপনার হচ্ছে যে এটা যেমন 100 বছর পর জীবনানন্দ দাশকে নিয়ে এখন চর্চা হচ্ছে, তাকে নিয়ে গবেষণা হচ্ছে, পিএইচডি করা হচ্ছে। তো সেই জায়গাতে যেমন তাকে নিয়ে কাজ করার জন্য কিন্তু 100টা বছর সময় লেগে গেল, তাহলে সেই জায়গায় আমার তরুণ লেখকটা কি করবে?
সে তো আরো 100 বছর সময় নিজেকে দিবে না, তাই না? না, দেবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার কবিতা তো এখন যারা কবিতা লিখছে এই সময়ে কখনোই মানে এই সময়ের কবিতাগুলো এই সময়কে কখনো স্বীকৃতি দেয় না। মানে আমি এই সময় যে কবিতাটা লিখলাম সেটা মহাকালে টিকবে কি টিকবে না সেটা অনেক পরের ব্যাপার। জীবনানন্দ যে সময় কবিতা লিখেছেন সে সময় তাকে সেইভাবে গ্রহণ করতে পারেনি কেউ। তার কবিতা এখন চর্চা হচ্ছে, এই সময় গবেষণা হচ্ছে এখন। হ্যাঁ, এত বছর পরে। তাহলে আমি যে কবিতাটা এখন লিখছি সেটা যে এখনই চর্চা হবে এমনটা নাও হতে পারে, অবশ্যই। কিন্তু ভাষা নির্মাণ সেটা অবশ্যই আমার এই সময়কে ধরতে হবে। সময়কে যদি আমরা ধরতে না পারি তাহলে সেটা 100 বছর পরে যে চর্চা হবে না। কবিতা, যদিও কবিতা একটা অমীমাংসিত ব্যাপার, এর বাস্তবিক অর্থেই আসলে কবিতাটা কি এটা এখন পর্যন্ত কোনো দার্শনিক বলি কোনো কবি বলি কেউ সেটাকে খুঁজে বের করতে পারেনি। তার মানে এই না যে সেটা এই সময়ের বাইরে। এই সময়কে যদি আমি ধরতে পারি কবিতায় বা সাহিত্যের যে কোনো শাখায়, সেটা নাটক হতে পারে, উপন্যাস হতে পারে, সিনেমা হতে পারে, যেটাই হোক না কেন, সেখানে এই সময়কে যদি আমি ধরতে পারি সেইটা মহাকালে টিকতে পারে। আপনি কি ধরনের কবিতা লিখেন, কিংবা আমাদের দর্শকদের জন্য কি আপনার একটা কবিতা আমরা শুনতে পারি? হ্যাঁ, আমি একটা কবিতা পড়তে পারি। আপনি কবিতাটার যে প্রেক্ষাপটে লিখেছেন কিংবা কবিতার পিছনের যে গল্পটা সেটাও বলবেন, তাহলে দর্শকদের বুঝতে সহজ হবে। আমার কবিতাটা পড়ি। কাকন ভাষা দুপুরে জলের সিথি, ডাহুকের ঠোঁটে দগদগে মেঘ, রোদন ভেজা চৈত্র, হামাগুড়ি দেয়া গন্ধরাজ গাছের নিচে মায়ের পুরনো চুড়ির মতন বাজে বৃষ্টির কাঁপন। বুকের ভেতর এক নদী, দুই চোখে কাকন ভাষা দুপুর। কেউ ডাকে না আজকাল, বালুচরে পড়ে থাকে নামহীন পায়ের ছাপ। ধানের গন্ধে গিলে ফেলা যায় পুরনো ডাকঘর, বাড়ির পশ্চিম কোণে লেপ্টে থাকা জরাজীর্ণ রং, সেখানে এখনো সন্ধ্যা নামে জোনাকির হাত ধরে। গোপনে শিউলি ঝরে, ঘুমিয়ে পড়ে তারার দল। জানো তোমরা, ঝাউবনের ফাঁকে কিশোরীর গোপন কান্না। কেউ রাখেনি কর্চা, শুধু বাতাস জানে তার ব্যথার সুর। আঙুলে পেঁচানো সুতো ছিঁড়ে গেলে কি সত্যি ভুলে যায় মানুষ, নাকি বালিশের নিচে আজও নিঃশব্দে শুয়ে থাকে সেলাই করা ব্যথাগুলো? বন্ধু, চলো না একদিন ঝিনুকের ভাষা শিখি। তালগাছের ছায়ায় শুয়ে খোপায় গুজে দিই এক মুঠো অবেলা ফুল। জীবনের কোণে জমে থাকা সব কুয়াশা উড়িয়ে শুধু হাসির নিচে বনে রাখি নরম জলের কবিতা। অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা। আপনার এই কবিতাটার প্রেক্ষাপট কি ছিল? এভাবেই লেখা? হ্যাঁ, এভাবেই লেখা। আসলে কবিতার প্রেক্ষাপট বলতে কবিতা আমরা যেভাবে চিন্তা করি যে এটা একটা কাল্পনিক বিষয়বস্তু, বা আসলে কবিতা কোনটা অর্থহীন কবিতা কোনটা অর্থপূর্ণ কবিতা এইটা নির্ণয় করার তো কোনো নীতি আমরা আবিষ্কার করতে পারিনি। আসলে কোন কবিতাটা অর্থপূর্ণ হয়ে ওঠে এবং কোন কবিতাটা অর্থহীন হয়, আমি একটা কবিতা পড়লাম এবং সেই কবিতা পড়ার পরে আমার ভেতরে একটা মায়া জন্মালো এবং আমি সেই কবিতাটা বারবার পড়ছি। এমন অনেক কবিতা আছে যেটা একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়ার আগ্রহ জন্মায় না, সেটাও কবিতা। কিন্তু সেটা সার্থক কবিতা কিনা, আমি সার্থক কবিতা নির্ণয় করি এইভাবে যে কারো কবিতা পড়ার পরে যদি সেই কবিতায় আমার মায়া জন্মায় এবং সেটা আমার ভেতরে চিন্তার একটা জগৎ তৈরি করে, সেই কবিতাটাকে আমি সার্থক কবিতা বলি। তা আমার এই কবিতা, আসলে কবিতা যখন একজন কবি যখন কবিতা লিখবে অবশ্যই প্রেক্ষাপট থাকবে, কিন্তু সেই প্রেক্ষাপটটা আসলে বর্ণনা করা যায় না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আপনি সকালে যে নাস্তা খেয়েছেন সেই নাস্তা কিন্তু আপনি দুপুরে খাবেন না, আপনি দুপুরে ভাত খাবেন, বিকেলে চা খাবেন, আবার রাতের খাবার খাবেন। আজকে দুপুরে আপনি যে খাবারটা খেয়েছেন সেটা কিন্তু আগামীকাল দুপুরে আপনি খাবেন না, আগামীকাল দুপুরে নতুন খাবার হবে। এই যে আপনি খাবারটা খেয়েছেন এটা তো কোনো বর্ণনা হয় না। আপনি কতটুকু ভাত খেয়েছেন আপনি ভুলে গেছেন। ঠিক কবিতার এই যে প্রেক্ষাপটটাও তাই আমার কাছে মনে হয় যে কবিতাটা নির্মাণ হয় সেই কবিতাটা
ওইখানেই শেষ হয়ে যায়, তার আর প্রেক্ষাপট থাকে না। একদম, আমি বুঝতে পেরেছি। আপনার এই বছর বইমেলায় যাওয়া হয়েছে? হ্যাঁ, এই এই বছর গত কয়েক বছরের বইমেলা থেকে এই বছর বইমেলার মধ্যে নতুন কি দেখছেন, যেটা মনে হচ্ছে আসলে পরিবর্তন হয়েছে, কিংবা এমন কিছু দেখছেন যেটা আসলে এই বইমেলার জন্য ঠিক হয়নি? বইমেলায় এবার প্রতিবারের থেকে স্টলগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, তবে মানুষের উপস্থিতি খুব কম। আমাদের মানুষের উপস্থিতি কম থাকলেও কি বই বিক্রির পরিমাণটা কম, নাকি উপস্থিতি কম থাকলেও বই ঠিকই বিক্রি হচ্ছে, এরকম কোনো না, কিছু? বিষয়টা হচ্ছে যে আপনার যেহেতু অল্প কিছু সময় আগে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তন ঘটেছে, তার প্রভাব শিল্প সাহিত্যের উপর পড়বে। অবশ্যই পড়বে, আচ্ছা। প্রত্যেকটা সেক্টরে আই থিংক এই প্রভাবটা পড়বে, পড়বে কম বেশি। তো বইমেলার ক্ষেত্রেও সেই রাজনৈতিক প্রভাবটা পড়েছে, যার ফলে লোকজনের উপস্থিতি একটু কম, মানুষের মধ্যে ভীতি কাজ করে যে কি ঘটবে কি ঘটবে না, এসব ব্যাপারগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে মানুষ ভুগছে, যার ফলে আমাদের লিটল ম্যাক চত্বর, সেখানেও প্রতিবারের থেকে এবার চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু অনেক স্টল এখনো বসেনি, অনেক স্টল বসেনি। যেমন আজকে হচ্ছে 20 তারিখ, 20 ফেব্রুয়ারি, আর তো 8 দিন। আর 8 দিন তাহলে কখন বসবে সেই নিয়ে হচ্ছে বাকি লেখক কিংবা সম্পাদক তারা তাদের বসবে কি না মতামত? বোধহয় আর। বসবে না, মানে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে তার জন্য কোনো তার রকম? জন্য হতে পারে, আমার যেটা মনে হয়। আপনি হচ্ছে এই বছর বইমেলায়, প্রতিবার আমাদের থাকে না যে এই বছর বইমেলা থেকে আমি এই প্রকাশনীর কিংবা এই লেখকদের বইগুলো কিনবো, কালেক্ট করব, এই বছর আপনার সেই ক্ষেত্রে কি ঘটছে? আপনি কি কি বইগুলো কিনতে চাচ্ছেন আপনার কালেকশনে রেখে সময়ের সাথে ধীরে ধীরে পড়বেন, এরকম কিছু আছে? বই কেনার ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে যে একজন লেখকের পঠন পাঠন এক ধরনের, একজন পাঠকের পঠন পাঠন আরেক ধরনের। একজন পাঠক সমস্ত কিছু পড়তে পারে, তার পড়ার স্বাধীনতা আছে, কিন্তু একজন লেখক হিসেবে আমাকে কিছু বিষয় নির্ধারণ করে পড়তে হয়। আমি যেহেতু কবিতা লিখি, সেহেতু আমি কবিতার বই সংগ্রহ করেছি বেশ কয়েকটি। কার কার বই সংগ্রহ করেছেন? আমি সংগ্রহ করেছি হচ্ছে দীপঙ্কর মাডুকের, এই সময়ে তার প্রথম বই বের হয়েছে, তিনি প্রায় 12-13 বছর থেকে লেখালেখি করছেন। কবি ইয়ার খান, সাজ্জাদ শাকিল, এদের বইগুলো সংগ্রহ করা হয়েছে আর কি, আমার সময় যারা লিখছে এই সময়টাকে ধরবার জন্য। আপনার কাছে কবিতা মানে কি, আর এখনকার যারা তরুণ লেখক রয়েছেন তারা কবিতা লিখবে কেন, সেই উৎসাহটা তারা কোথায় থেকে পাবে? এটা কি একান্তই নিজের, নাকি আমাদের আশপাশেরও কোনো রকম প্রভাব রয়েছে যার মাধ্যমে আমরা আসলে তরুণরা কবিতা লিখতে উৎসাহিত হবে? আসলে কবিতা ব্যাপারটা আমার কাছে একদম সাধারণ একটা ব্যাপার। আমি প্রতিদিন ঘুম থেকে উঠছি, খাচ্ছি, গোসল করছি, বাইরে যাচ্ছি, তেমন কবিতাটাও তেমন। তেমন কবিতাটাও তেমন। আপনি কে কবিতা লিখবে কে কবিতা লিখবে না, এটা সেই সময় তাকে বলে দেবে। আপনি এখানে বসে আছেন বা আমরা এখানে যে অনুষ্ঠানটা করছি সেটা পূর্ব পরিকল্পিত হতে পারে, কিন্তু সময় তো আপনাকে বলেছে যে হ্যাঁ এই সময় এই অনুষ্ঠানটা করা দরকার। ঠিক কবিতার ক্ষেত্রেও তাই, যে আমি কবি হব, কোন একটা সময়কে ধরে রেখে দেওয়া কবিতার মাধ্যমে, ব্যাপারটা এরকম না, শুধু মানে নির্দিষ্ট সময় না, ব্যাপারটা হচ্ছে যে যিনি কবি হয়ে উঠবেন সেটা আসলে এই কবি হয়ে ওঠা ব্যাপারটা, এটাকে ধরা যায় না, এটা খুবই অল্প সময়ে ধরা দেয়, একদম ন্যানো সেকেন্ডে। মানে এর মুহূর্তটা এত অল্প যে সে কখন কবি হবে বা সে লিখতে বসবে এটা কেউ কখনো ধরতে পারে না। যেমন আমি পারিনি, আমার একটা কবিতা পড়েই আমার এই কবিতা লিখতে আসা বা আমি কবিতা লিখছি, সেই সময়টাকে আসলে ধরা যায় না। আর কবিতা আমার কাছে কি, কবিতাটা হচ্ছে যে অর্থহীন একটা ব্যাপার, একদম জীবনের মতো। অ্যালবেয়ার ক্যামু, দার্শনিক, তিনি সাহিত্য নোবেল পেয়েছেন, তিনি বলছেন যে পৃথিবীতে জীবনে যেসব বিষয়গুলো অর্থহীন সেই সব বিষয়কে স্বীকৃতি দিতে না পারলে আপনি অর্থপূর্ণ জীবনকে বুঝতে পারবেন না। কবিতার ক্ষেত্রেও তাই, এই যে অর্থহীন একটা ব্যাপার, যার ফলে আমি অর্থপূর্ণ ব্যাপারগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি, কবিতাও একটা ওই জীবনের মতোই অর্থহীন একটা ব্যাপার। আমি কেন বেঁচে আছি, আমি কেন এই যে এত অর্থ উপার্জন করছি, আমি কেন
জীবনকে যাপন করছি, এর তো কোনো অর্থ নাই। অবশ্যই না। আমি ভবিষ্যতে কোথায় যাব এটাও আমি জানি না। একদম। কবিতাও ঠিক তাই, কবিতা ভবিষ্যতে কোথায় যাবে এটা আমরা কেউ জানি না। আচ্ছা, আপনার তাহলে তরুণদের যে কবিতার প্রতি আগ্রহ হবে সেই জায়গাটা কিভাবে কাজ করবে? প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনটা আসলে পাঠ্য বই আর কোনটা পাঠ্য বই নয়। রবীন্দ্রনাথ ঠাকুর এক স্কুলে একটা অনুষ্ঠানে গেছেন, তো সেখানে তিনি তার সামনে যে ছাত্র বসে আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তোমরা সবসময় পাঠ্য বই পড়বে, অপাঠ্য বই পড়বে না। তো ছাত্ররা বলছে গুরুদেব কোনটা পাঠ্য বই আর কোনটা অপাঠ্য বই? তো রবীন্দ্রনাথ বলছে যে যে বইটা তোমাদের শিক্ষক নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে অপাঠ্য বই, আর যেটা নির্ধারণ করেননি সেটা হচ্ছে পাঠ্য বই। আমরা দেখি যে ক্লাস 6-এ বা 7-এ বা প্রতিটা ক্লাসে একটা বই 1 বছর ধরে পড়ায়, মাত্র কয়েকটা পাতা, এর বাইরে আর কিচ্ছু নাই। কিন্তু আপনি একদিন 24 ঘন্টা, আপনি যদি এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও পড়েন, আপনি কতটুকু পড়তে পারবেন আপনি নিজেও জানেন না। অসংখ্য পড়া যায়, 2 ঘন্টা কিন্তু অনেক সময়। যার ফলে এই যে পাঠ্য বই অপাঠ্য বই, এই শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, এই শিক্ষা আমাদের ব্যবস্থা তাহলে কি এডুকেশনাল সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন? অবশ্যই। কেমন পরিবর্তন আনলে আপনার মনে হয় যে ভালো হয় আমাদের পরের প্রজন্মের জন্য? পরিবর্তন হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট একজন ছেলে বা একজন মেয়ে ইন্টারমিডিয়েট সে পাশ করে গেছে, সে এখন পর্যন্ত শেক্সপিয়ারের কোন নাটক পড়েনি। কি ভয়ঙ্কর ব্যাপার। একদম। তো পাঠ্য বইগুলোকে সেভাবেই সাজানো দরকার, এবং এই যে একটা পাঠ্য বই এই যে দীর্ঘ সময় পড়া, টানা 1 বছর, এটা একেবারে অর্থহীন একটা বিষয়। একই বই বারবার বারবার কেন পড়বে? আনা উচিত আমাদের সিলেবাসে। অবশ্যই অবশ্যই। বিশ্ব সাহিত্য তো পড়তেই হবে। অবশ্যই। আমি কবিতা লিখছি তার মানে এই নয় যে আমি শুধুমাত্র কবিতাই পড়বো না। নো, আমাকে সিনেমা দেখতে হবে, আমাকে নাটক দেখতে হবে, আমাকে উপন্যাস পড়তে হবে, আমাকে গল্প পড়তে হবে। তার মানে হচ্ছে আমি আমাদের পরের প্রজন্ম যখন লেখালেখি করার জন্য চিন্তা ভাবনা করবে, তাকে তার আগে অনেক পড়তে হবে। সেটা শুধু আমাদের দেশের সাহিত্য যে তা না, তাকে ফুল বিশ্ব সাহিত্য সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ অবশ্যই। যে লেখালেখি করবে, ওই যে আগেই বললাম যে এটা তো কখনো বোঝা যায় না যে হ্যাঁ সে কখন লেখালেখি করতে আসবে। তো এটা ওই পড়তে পড়তে একসময় হয়ে যায় যে হ্যাঁ আমাকেও তো লিখতে হবে, আমি একটা জিনিস পড়ছি, এখন সেই ধারণা তো আমার না, সেটা অন্যের ধারণা। তা আমার যে নিজের যে ধারণা সেটাকে আমি প্রকাশ করব কিভাবে? আমার ধারণাটাকে প্রকাশ করার একমাত্র মাধ্যম হচ্ছে লেখালেখি। সেটা কবিতা হতে পারে, নাটক হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের হচ্ছে শিল্পাঙ্গনে যারা আমাদের প্রবীণ লেখক সাহিত্যিক রয়েছেন, তারা আমাদের যারা নতুন লেখক কিংবা তরুণ লেখক আছে তাদেরকে কিভাবে জায়গা করে দিতে পারে বলে আপনার মনে হয়? আসলে তারা তো অলরেডি নোন সবার কাছে, বাট যে তরুণ লেখক সে কিন্তু পরিচিত না। তাহলে প্রবীণদেরই হচ্ছে দায়িত্ব তাকে আপনার পরিচিত করে দেওয়া কিংবা তার সাহিত্য নিয়ে আলোচনা করা। সেক্ষেত্রে তাদের কি করণীয় বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে আমি লেখালেখির ক্ষেত্রে প্রবীণ এবং নবীন এই ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করি। আচ্ছা। কারণ লেখালেখির ক্ষেত্রে মূল যে বিষয় সেটি হচ্ছে আপনার ভাবনাগত জায়গা। এমন অনেক ভাবনা যে প্রবীণ গত 70 বছরে লিখে গেছেন, তার ভাবনার বাইরে দাঁড়িয়ে নতুন ভাবনা তৈরি করছে এই সময়ের লেখক। এই সময়ে যে ভাবনাটাকে একজন নতুন লেখক যে লিখলেন, সেই ভাবনাটা পূর্ববর্তী যিনি 70 বছর থেকে লিখছেন তার ভাবনাকে ছড়িয়ে গেছে। এখন আপনি প্রবীণ লেখক বলবেন কাকে? যে বর্তমানে আছে তাকে। শুধুমাত্র বয়স দিয়ে লেখালেখির যে সময়টা নির্ধারণ করা, এটা আমার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। লেখালেখির মূল বিষয় হচ্ছে ভাবনা, আমি কোন ভাবনাটা প্রকাশ করছি। কিন্তু আপনি যেটা লিখছেন সেটা তো সবার মাঝে পৌঁছাতে হবে। সেই পৌঁছানোর জায়গাটা কিভাবে করে নিতে হবে? আপনি তো শুধু আপনার জন্য একা একটা কবিতা গল্প লিখলেন না, আপনি চান সেটা দর্শক হোক, সবাই জানুক, সবাই পড়ুক, সবাই তার মতবাদ দিক যে আমি এরকম চাচ্ছিলাম, এরকম ভাবে আমি
যেটা আমরা করি, যে আমার রবীন্দ্রনাথের ওই উপন্যাসটা খুব পছন্দ, তাই না, আমার শেক্সপিয়ারের ওই উপন্যাসটা খুব ভালো, ওই কমেডিটা আমার খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে নবীন প্রবীণ যেই হোক, সেই জায়গাটা কিভাবে করবেন যার মাধ্যমে আপনি সকলের কাছে পরিচিত হবে আপনার লেখাটা? সেটা পরিচিত হওয়ার ব্যাপারটা হচ্ছে আমার টেক্সট, আমি কোন জায়গাটা থেকে আমার সেই ভাবনাটা প্রকাশ করছে। এখন আমি একটা কবিতা লিখলাম, সেই কবিতা সবার কাছে পৌঁছাতে হবে কেন? আমার কবিতা সবাইকে পড়তে হবে কেন? এখন যিনি ডাক্তার, তিনি তো কবিতা পড়বেন না, তিনি তার পেশায় যুক্ত, তার কাজটা তিনি পরিপূর্ণভাবে করবেন, এটি তার কাছে তার করতে। একজন ইঞ্জিনিয়ার যিনি একটা বিল্ডিং নির্মাণ করছেন বা একটা ভাস্কর্য তৈরি করছেন, তার কাজটা যে তিনি পরিপূর্ণভাবে করবেন, এটি তার কাছে কবিতা, আমার কাছে তাই মনে হয়। যে যে সেক্টরে আছে সে তার কাজটা মনোযোগ দিয়ে করে ভালোভাবে করুক, নিখুঁতভাবে, পরিপূর্ণভাবে, সেটাই এটি হচ্ছে কবিতা। বুঝতে পেরেছি। এর বাইরে আর কিছু না। আর নবীনদেরকে জায়গা করে দেবে পৃথিবীতে, কেউ কাউকে কখনো জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। আমার জায়গা আমাকেই তৈরি করতে হবে। আমার পায়ের নিচের মাটি নরম না শক্ত সেটা একমাত্র আমি জানি। শক্ত থাকলে সেটাকে কিভাবে নরম করতে হবে সেই ভাবনাও আমার কাছে আছে, নরম থাকলে কিভাবে শক্ত করতে হবে সেই ভাবনাও আমার কাছে আছে। সুতরাং আমার জায়গাটা আমাকেই নির্মাণ করতে হবে, এটা আমাকে প্রবীণ লেখক বা পূর্ববর্তী লেখক আমাকে সেটা করে দেবে না। নাফিউল, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা আপনার আরেকটি কবিতা শুনতে চাই। আচ্ছা, আমার এই কবিতার শিরোনাম এবং অবশেষে। নেই কোনো পুরনো মেঘ, বরং ঝরে পড়া অগণিত উষ্ণ তৃণখণ্ড। একলা সন্ধ্যা সরে আসে রক্তিম ঘাসের উপর, যেখানে পথের পাশে জমে আছে বিস্মৃতির স্বচ্ছ কুয়াশা। আমি দাঁড়িয়ে আছি, পেছনে ছায়া নয়, অগণন আলোর রেখা। এইখানেই তুমি তুলে নিয়েছিলে দু একটি অন্ধ সুর। হ্যাঁ, অন্ধ, কারণ তারা দেখেছিল শূন্যতার প্রসন্ন কালো। তোমার হাতে 3 রঙের আভাস, বেগুনি, নীল আর একটুখানি মাটির ম্লান লাল। অর্ধনিদ্রার মতন কানে বাজে পুরনো জলস্রোতের শব্দ, অথচ এখানে নেই কোনো নদী। আমার ঘুম আসছে না, বরং ডেকে উঠছে জেগে থাকা এক ঝাঁক পাখি। আমি এক ফোঁটা রক্ত হতে চাইনি, বরং বাঁচতে চেয়েছিলাম ঘাসের ডগায় কুয়াশা হয়ে। তবুও সময়ের স্রোতে মিশে গেছি নুড়ি পাথরের গভীরতায়। এক এক করে খুলে ফেলেছি নিজেকে, যেন পাতা ঝরছে বনের ভেতর, কিন্তু প্রতিটি পাতা রাখছে একটি একটি ক্ষুদ্র প্রতিশ্রুতি ফিরে আসবার। তুমি খুব ভালো মতোই জানো, তোমার শীতল আঙুলের স্পর্শে মাটি ভিজে ওঠে। তুমি দূরে দাঁড়িয়ে, অথচ আমার সমস্ত প্রতিধ্বনি ছুঁয়ে যায় তোমার সমতল চেহারা। এবং অবশেষে আমরা একত্রে দেখি প্রথম কোনো রক্তিম সূর্যোদয়। এখানে কোনো প্রশ্ন নেই, কোনো উত্তরও নেই, কেবল শব্দেরা বসে থাকে আর পেছনে ছুটে যায় সময়ের অদৃশ্য ঘোড়া। অসম্ভব সুন্দর কবিতা, অসম্ভব সুন্দর কবিতা। নাফিউল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জায়ানন্দিনীর অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে আপনার কবিতার বই প্রকাশ হবে, আপনার গল্পের বই প্রকাশ হবে। ভালো থাকবেন, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। জায়ানন্দিনীকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলকে ভালোবাসা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন তরুণ লেখক নাফিউল হকের কথা। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো তরুণ কবিকে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনীর সঙ্গে থাকবেন।